দর্শক, আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিউজ আয়োজন 24 ঘন্টায় সঙ্গে আছেন মাসুদ মিশু। আপনারা জানেন যে সংসদের পাশাপাশি রাজপথেও রাজনীতি খানিকটা উত্তাপ চড়াচ্ছে। নির্বাচনের 5 মাস পরে ভোটে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগ তুলেছেন খোদ বিরোধী দলীয় নেতা, এবং তিনি বলছেন যে পরিস্থিতির কারণেই সেই সময় যদি তারা এটির প্রতিবাদ করতো বা রিভল্ট করতো তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশ যেত। একই সাথে নতুন করে কোনো ফ্যাসিবাদ তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন এনসিপি নেতৃবৃন্দ। সেসব নিয়ে আলোচনা করব আমরা। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং 10 থেকে 12 মাসের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন কমিশন শেষ করতে যায়, সেই কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর আসিফ মাহমুদ শাহান। প্রফেসর শাহান, আপনাকে স্বাগত। আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী। অ্যাডভোকেট আলী, আপনাকেও স্বাগত। এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ। আপনাকে দিয়েও স্বাগত। সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই ভোটে ষড়যন্ত্র করে জামাত সহ 11 দলকে হারানোর যে অভিযোগ বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান করছেন, তিনি দলের সর্বোচ্চ নেতা, সিনিয়র মানুষ, এটাকে আমরা এই অভিযোগ এখন কেন? এক, দুই হচ্ছে তিনি এটিও বলেছেন যে সেই সময়ে রিভল্ট করলে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেত, গণতন্ত্র সংকুচিত হতো, দেশের পরিস্থিতি খারাপ হতো, সে কারণে তারা করেননি। যদি এত নিশ্চিতই হন আপনারা, অর্থাৎ বিরোধী দলীয় জোট, যে নির্বাচনে প্রতারণা হয়েছে, তাহলে সেই নির্বাচন মানলেন কেন, শপথ নিলেন কেন? 5 মাসের মাথায় এই অভিযোগকে কেবলই রাজনৈতিক রেটরিক, নাকি এটার অন্য কোনো বাস্তবতাও আছে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, নির্বাচনের পর 4 মাস পর আসলে এই আলোচনাটা আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিক মনে হয় না, বা বিরোধী দলের নেতার জায়গা থেকে উনি এখন কেন এই আলাপগুলো আনছেন সেটা আমার কাছেও খুব একটা বোধগম্য না। নির্বাচনে অবশ্যই কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি নিজেও ইলেকশন করেছি সিরাজগঞ্জ 6 আসন থেকে, সেখানে আমি নিজেই অভিজ্ঞতাটা পেয়েছি। কিন্তু সে সময় তো তাহলে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত ছিল আমাদের জায়গা থেকে। বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি থেকে শুরু করে আমাদের 11 দলীয় জোটের থেকে সে সময় আমরা যে শক্ত অবস্থানটা নিতে পারিনি, সেটা এখন এসে কেন আমি আলোচনাটা আনছি, এটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু লাভজনক বা কতটুকু আসলে রাজনৈতিক প্রেক্ষাপট যে বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমার কাছে বোধগম্য না। আমি দেখতে পাচ্ছি তার এক পাশে মীর শাহ আলম, এক পাশে উত্তরের প্রশাসক মিলে 3 এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করছে বা কী করা যায় সেটা করছে। বা আমি বিরোধী দলের জায়গা থেকে, আমি নিজেও বিরোধী দলের পার্ট, কিন্তু আমি আমাদের পারফরমেন্স নিয়ে আসলে হ্যাপি না। জাতীয় সংসদে আসলে জুলাই সনদ নিয়ে যেরকম আলোচনা আসা উচিত ছিল, গণভোটের রায় বাস্তবায়নের জন্য যেই ভূমিকাটা আমাদের জায়গা থেকে আসা উচিত ছিল, আমি সেটা পাইনি। আপনাদের কি শুধু আলাদাভাবে আপনার দলের কথা বলছেন? না, আমি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলছি, এনসিপির কথা বলছি, সবার কথাই বলছি, বিরোধী দলে যারা যারা ফাংশন করছে। বরঞ্চ আমি কিছু কিছু স্বতন্ত্র প্রার্থীকে তার থেকে বড় বেশি ইম্প্যাক্ট রাখতে দেখছি। বাংলাদেশ জামাত ইসলামী 68টি সিট নিয়ে আছেন, কিন্তু জুলাই সনদ বা গণভোটের রায়ের জন্য তারা খুব বেশি আমি দেখি নাই যে আসলে ভূমিকা রাখতে পেরেছেন। বরঞ্চ এমন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকছে যেখানে অন্যান্য মন্ত্রীদের সাথে একরকম আন্ডারস্ট্যান্ডিং, কাজ দেয়া, এইরকম একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় আছে। তো এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য তো আসলে বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থান করেনি, পরিবর্তনের জন্য আমাদেরকে সংসদে বসায়নি। এবং এনসিপির জায়গা থেকে যে 8 জন প্রতিনিধিত্ব করছে, তারা চেষ্টা করছে, কিন্তু তারাও আসলে নট আপ টু দ্য মার্ক। তো মোটা দাগে আমি মনে করি যে বিরোধী দলের জায়গা থেকে এবং খুবই গুরুত্বপূর্ণ যে বাজেট নিয়ে যে পরিমাণ আসলে আলাপ আলোচনা হওয়া উচিত ছিল, সেটা আসলে কোনোভাবেই আমি দেখতে পাইনি। এবং আমাদের জায়গা থেকে তরুণদের জন্য বাজেটের সেরকম কিছুই নেই। তো এবং সে আগেরকার মতোই বেশ বড় বাজেট, এবং সেখানে আসলে যারা উপরের শ্রেণীর লোকজন থাকে তাদের জন্যই মূলত বাজেটটাকে ডিজাইন করা, এবং এখানে আমাদের মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই মানুষগুলোর কথা চিন্তা করে সে বাজেটটা প্রস্তুত হয়নি। এবং আমাদের জায়গা থেকে যে বিরোধিতা বা অপোজিশনে থেকে যে আরও বেটার কোনো কিছু অফার করা বা সেখানে আলাপ আলোচনা করা, আমাদের দল থেকে একটা সুন্দর ছায়া বাজেট আমরা দিয়েছি, জামাত থেকেও দিয়েছে। কিন্তু আমি যেটা বলছি যে সংসদে যে পারফরমেন্সটা আমাদের আসা উচিত, বা যে আলোচনাগুলো হচ্ছিল সেটা নিয়ে রাজপথে যতটুকু ভূমিকা রাখা উচিত, সেটা আমরা করতে পারছি না। আপনাদের এই জোটটি টিকে আছে, যেটি 11 দলীয় জোট, আপনারা একসঙ্গে নির্বাচন করেছেন, ফলে এটি কেবল নির্বাচনী জোট নিশ্চিতভাবেই না, এটা একটা কৌশলগত জোটও বটে।
ফলে সেইখানে থেকে আপনি যে টোনে কথা বলছেন সেইটা কি এরকম কোনো ইঙ্গিত দেয় যে রাজনীতির স্বার্থে জামাতের সঙ্গে আপনাদের কোনো একটা দূরত্ব তৈরি হচ্ছে, না। নাকি এটাও কৌশলের কোনো এই অংশ? টোনটাই আমাদের টোন, মানে এটা আপনার কাছে কিছুটা অবাক লাগার কথা, কারণ আমি নিজেরই সমালোচনা করছি। জি। আমরা এই প্রথাগত ট্রেডিশনাল পলিটিক্স থেকেই বের হতে চাই, কারণ সব কিছুতে আমি তো রাইট হব না। আমার সরকারি দলের বন্ধুরা বা অন্য যে কোনো দলের বন্ধুরা সবসময় কিন্তু চেষ্টা করে ডিফেন্ড করে যেতে, কখনো তার ভুলটাকেও ডিফেন্ড করে। তা আমি মনে করি যে আমরা জুলাই পরবর্তী যে জেনারেশন আসলে রাজনীতি এসেছি, আমাদের ভুলটাও স্বীকার করতে হবে যে আমরা একটা ভুল করছি। মানুষ আমাদের থেকে এক্সপেকটেশনটা রাখে। জামাতের সঙ্গে ঐক্য করাটা কি কখনো ভুল মনে হয়? আমাদের সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আসলে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল বা বাস্তবতা তাই? বাস্তবতার জন্য ছিল। জি, আমি একটু অ্যাডভোকেট মোহাম্মদ আলী আপনার কাছে আসতে চাই। আপনি বিএনপির রাজনীতি পর্যবেক্ষণ করেন। এই যে ভোটে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগ বিরোধী দলীয় নেতা করছেন, এইটার আসলে ভিত্তি কি? সাইফ তিনিও বিরোধী দলের রাজনীতির সঙ্গে খুব সরাসরি সম্পৃক্ত, জুলাইয়ের খুবই চেনামুখ, ফলে তিনি তার বিশ্লেষণ করলেন, আপনি শুনলেন। আপনার মতামত শুনতে চাই। নাকি এটা সংসদটাকে জমানোর চেষ্টা? কেউ কেউ বলছেন এই পার্লামেন্ট খানিকটা তুলনা করেন যেটা একটা সৌহার্দ্যের পার্লামেন্ট, আমরা আর মামুরা, যেটা আওয়ামী লীগের সময় বলা হতো জাতীয় পার্টিকে নিয়ে, এখানে আপনারা আর জামাত আছেন আসলে বৃহত্তর অর্থে। ফলে সেই আবহটা বা সেই ন্যারেটিভটাকে নতুন করে তৈরি করার জন্য এসব কথা হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। আপনি যেটা কথা বলেছেন সেটাই আসলে সত্য। গতকালকে মনে হয় একটা পত্রিকায় দেখলাম যে সংসদ জমে ওঠে নাই। কিছু কিছু বক্তৃতার প্রয়োজন হয় রাজনীতির ক্ষেত্রে, যেটা আলোচনা হয়। রাজনৈতিক বক্তৃতা যদি আলোচনা না হয় তাহলে সেই দলের আবার প্রচারণাটা থাকে না। এখন সৌহার্দ্যপূর্ণতার কথা যদি বলেন তাহলে আমি বলবো আপনাকে যে 2009 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলো এবং তারা পরবর্তীতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বিল পদ্ধতিটা বাতিল করে দিল, সেই সময় কিন্তু মূলত আন্দোলনটা শুরু হয়েছে। এবং এই দীর্ঘ 15 বৎসর বিএনপির পাশাপাশি জামাত ইসলামও কিন্তু আন্দোলন করেছে। এবং জামাত প্রথম দিকে তো সরাসরি বিএনপির জোটের ভিতরে ছিল, এবং পরবর্তীতে এসে তারা জোটে না থাকলেও একই ধরনের কর্মসূচি ছিল। তাহলে আন্দোলনের যুগপৎ কর্মসূচিতে বিএনপি জামাতের সম্পর্ক হলো প্রায় 15 বৎসর। এখন মানুষের মধ্যে কিন্তু এটাও প্রত্যাশা ছিল যে পাকিস্তানে যেরকম নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টোর, বা পরবর্তীতে আপনার এই যে কি বলে আসিফ আলী জারদারি বা তার ছেলে বিলওয়াল ভুট্টো এবং শাহবাজ শরীফ, তারা যেভাবে এই স্বৈরাচারকে হটিয়ে ক্ষমতায় আসার পরে তারা প্রথম দিকে সংসদে যেভাবে ছিল, দেশের মানুষের প্রত্যাশা কিন্তু সেটাও ছিল যে এত তাড়াতাড়ি এই যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করাকারী দুইটা দল দুইটা প্ল্যাটফর্মে চলে যাবে, এইটাও কিন্তু দেশের সকল নাগরিক বা সকল জনগণ কিন্তু এটা প্রত্যাশা করে না। যাই হোক, তারা বিরোধী দলে গিয়েছেন, বিরোধী দলের অবস্থানে আছেন। এখন সংসদকে যদি উত্তপ্ত করতে হয়, দলকে যদি আলোচনায় আনতে হয়, তাহলে তো 2-4টা বক্তৃতা দিতেই হবে। আপনি একজন বিশিষ্ট সাংবাদিক, আপনি জানেন যে যখন কোনো নেতা প্রেস কনফারেন্স করেন অথবা কোনো মিটিংয়ে গিয়ে বক্তৃতা করেন, পাবলিক মিটিংয়ে, তখন কিন্তু পাবলিক মিটিং হোক, ঘরোয়া মিটিং হোক, তখন কিন্তু রিপোর্টাররা বলে ভাই কিছু বলেন, নিউজ কিন্তু হচ্ছে না। তারা কিন্তু ওই নেতার মুখ থেকে কিছু একটা এমন কথা চায় যে কথাটা নিউজ হবে, আলোচনা হবে, সমালোচনা হবে পক্ষে বিপক্ষে। তা আমি মনে করি যে এই কথাগুলো সেই রকমই। কারণ ভোটের দিনের সন্ধ্যায় যদি আপনি চিন্তা করেন, তাহলে ঠিক 7টা 7:30টার দিকে জামাতের আমির একটা প্রেস কনফারেন্স করলেন, এবং তাদের তখন বদ্ধমূল ধারণা যে তারা সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন। এবং প্রথম বিভিন্ন অঞ্চল থেকে যে আংশিক ফলাফলগুলো সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আসতেছিল, বা নির্বাচন কমিশন সূত্রে আসতেছিল, বা আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে বলবো যে ফেসবুকের মাধ্যমে আসতেছিল। তখন কিন্তু ওই সময়টা মনে হচ্ছিল যে নির্বাচনের ফলাফল বোধহয় তাদের পক্ষে যাচ্ছে। কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যেই যখন দেখলো যে না, ফলাফলগুলো ভিন্নভাবে আসছে, তখন কিন্তু তারা এই কথা বলে নাই। এবং সংবাদ সম্মেলন তারা করেছে নির্বাচনের পরে, তারা পরাজিত হওয়ার পরে, সে সময় কিন্তু এই কথাগুলো বলেন নাই যে এই তারা রিভোল্ট করতে পারতেন বা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই ধরনের কথা বলেন নাই। তারা সহনশীল কথাই বলেছেন, বাস্তব কথা বলেছেন, যেটা বাস্তব হয়েছে। তা আমি বলবো যে অতীতে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছিল 1990 সালের নির্বাচনটা, 91 সালের নির্বাচনটা। এবং আমি বলবো যে 2026 সালের নির্বাচনটা সেরকম একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচন নিয়ে কোথাও কোনো প্রশ্ন ওঠে নাই এবং ওঠার কোনো সুযোগও নাই। জি,
আমি আপনাকে একটু থামাই প্রফেসর শাহান, এই জামাত আমির যেটা বলছেন একই ধরনের কথা আমরা সংসদে বিএনপির সিনিয়র নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তাকেও বলতে শুনেছি যে জুলাই সনদে আমরা সই করেছিলাম কারণ না হলে নির্বাচনটা হতো না, নির্বাচন না হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলে বিএনপি সেটা ত্যাগী করেছিল। আজকে জামাতের আমির একই রকম কথা বলছেন, সেদিন রিভোল্ট করলে বিশৃঙ্খলার শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না, তাই আমরা 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। ফলে এই দুইটা কথার কোনো আন্তমিল পান কিনা? না, আমার মনে হয় না, আমি আন্তমিল আসলে পাচ্ছি না। দুইটা সম্পূর্ণ দুই কনটেক্সটে ইসে করা, এবং মানে সালাউদ্দিন সাহেবের যে বক্তব্যটা সেইটা এসেনশিয়ালি বিএনপিকে এক অর্থে একটা বড় ধরনের বেকায়দা পজিশনে ফেলায়। কারণ বিএনপি যখন হচ্ছে, আপনি যদি মনে থাকে যে জুলাই সনদটা যখন তৈরি হয়, এসেনশিয়ালি যখন দুইটা বিকল্প দেওয়া হয় এবং সেই বিকল্পে যখন নোট অফ ডিসেন্টটাকে বাদ দেওয়া হয় তখন ওনাদের সাথে বেইমানি করা হয়েছে এরকম বক্তব্য দিয়েছিলেন। তো সালাউদ্দিন সাহেব এই বক্তব্যের মাধ্যমে একই সাথে তারা বেইমানি করেছেন সেটাকেও একটা এস্টাবলিশ করার একটা জায়গা তৈরি করলেন। সো আমার মনে হয় না এই বক্তব্যটা ওনাদের পক্ষে খুব একটা ভালো কোনো বার্তা দেয় বা ওনাদের রাজনীতির বা রাজনৈতিক বিচক্ষণতার খুব বড় কোনো পরিচয়, এটা আমাকে মনে হয় না। জামাত ইসলামের যে বক্তব্যটা, এইটাও একটা অর্থহীন বক্তব্য, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হচ্ছে, আমার কাছে এটা মনে হচ্ছে যে অনেকটাই যে যিনি বিরোধী দলীয় মাঠ গরমের চাইতো বিরোধী দল এটা মাঠ গরম করবার চেষ্টা, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা একই সাথে উনি বিরোধী দলীয় নেতা, কিন্তু বিরোধী দলীয় নেতা হিসেবে যে রোল, সেই রোলটা সম্পর্কে উনার খুব বেশি ধারণা আছে বলে বা কি এক্স্যাক্টলি করতে হবে সেইটার ব্যাপারে আমার মনে হচ্ছে যে উনার একটা দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় আছেন। এক ধরনের রাজনৈতিক অনভিজ্ঞতা, নট অ্যাজ আ পলিটিশিয়ান বাট অ্যাজ অ্যান লিডার অফ দ্য অপোজিশন। কেন? কারণ এটা উনি বলেছেন খুব সম্ভবত একটা কর্মী সমাবেশ বা একটা গোল টেবিল, বাইরের কোনো একটা আলোচনায়। আপনি দেখবেন এরকম কথাবার্তা উনি সংসদে বলবেন না, সংসদে এসে বলবেন না। ওনাদের সংসদের রেটরিক আর হচ্ছে সংসদের বাইরের রেটরিক ডিফারেন্ট, হুইচ ইজ ফাইন। কিন্তু বাইরের আলোচনাটা এত বেশি ওনারা মাঝে মধ্যে কনফ্রন্টেশনাল করার চেষ্টা করেন, যেটা সংসদে ওনাদের যেই ধরনের আপনি অ্যাটিচিউড দেখবেন টুয়ার্ডস গভর্নমেন্ট, সেটার সাথে পার্থক্যটা অনেক বেশি। আবার একই সাথে আপনি বলছেন যে এই নির্বাচন ইসে হয়নি, কিন্তু আপনি আপনার কনস্টিটিউয়েন্সিতে সরকারের প্রশাসক, সরকার জিএমপি তাদের সাথে ঘুরে কি কি সমস্যা আছে সেগুলো কিসে করবার চেষ্টা করছেন। এইটা কোনো ধরনের মানে রাজনৈতিক ইস্যুর পরিচয় দেয় না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, দেখুন নির্বাচন পর্যবেক্ষণের কাজে আমি জড়িত ছিলাম না, বাট নির্বাচন সংক্রান্ত বেশ কিছু গবেষণা কাজ আমরা করেছি এবং ভোটার বিহেভিয়ার, ভোটার পারসেপশন, এগুলো নিয়ে বেশ কিছু কাজ আমাদের করা হয়েছে। কোনো নির্বাচন 100% ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় না, অ্যাবসলিউটলি হয় না। প্রত্যেকটি নির্বাচনে কিছু না কিছু গরমিল থাকে, একটা আসনে বা একাধিক আসনে হতে পারে। আমরা যেটা সাধারণভাবে যেটা বিচার করি, সার্বিকভাবে এই নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যে নির্বাচনের যে রেজাল্টটা সেইটা হচ্ছে অস্বাভাবিক। আমরা অ্যাটলিস্ট আমাদের গবেষণায় আগেই যেটা দেখেছি সেরকম কোনো কিছু পাইনি। পরে বিভিন্ন যে নির্বাচনী পর্যবেক্ষক বা ইসে আছে সেগুলো থেকে যে রিপোর্টগুলো আসে, ইউরোপিয়ান ইউনিয়ন কোনোটাতেই এরকম কিছু নেই। দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন যে এখানে কোনো ধরনের ইরেগুলারিটি হয়নি, কোনো ধরনের কিছু হয়নি, এটা মানে বলে না। কিন্তু এটা যেটা বলে যে নির্বাচনের রেজাল্টকে মোটা দাগে প্রশ্নবিদ্ধ করবার কোনো ধরনের এভিডেন্স আমার কাছে নেই। এখন জামাত ইসলামীর আমির বা বিরোধী দলীয় নেতা, উনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে দেন উনার এই এভিডেন্সটা প্রেজেন্ট করা উচিত। আই উইল বি ভেরি হ্যাপি টু লুক ইন টু দ্যাট এভিডেন্স অ্যান্ড সি দ্যাট হচ্ছে কি উনি কী জিনিসটা নিয়ে আসছেন। এইটা ছাড়া যখন উনি একটা এরকম একটা বক্তব্য রাখেন, দেখুন আমরা এবং সর্বোচ্চ নেতা অফকোর্স, এবং আমরা গত 15-16 বছরে পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভিটিস যেগুলো দেখেছি, রাজনৈতিক নেতৃবৃন্দ যেটা দেখেছি, তাতে জনগণের ট্রাস্টের একটা বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এখন সর্বোচ্চ পর্যায়ের নেতা যদি আবারও এরকম অর্থহীন কথাবার্তা বলবার শুরু করেন, যেখানে হচ্ছে কি আপনি একদিকে ডেমোক্রেটিক একটা প্রসেসের মধ্যে আছেন, যে প্রসেসটা যে খুব ভালো বা অসাধারণ হচ্ছে সেটা আমি বলছি না, এখানে অনেকগুলো, এবং যেটা নিয়ে বিরোধী দলগুলোর কাজ করা উচিত সেইটা না করে আপনি যখন এরকম কোনো কিছু নিয়ে আসছেন উইদাউট এনি এভিডেন্স, তখন এসেনশিয়ালি সেইটা ওভারঅল ডেমোক্রেসির জন্য ভালো হচ্ছে না, তার নিজের পার্টি বা জোটের জন্য এটা খুব একটা সুবিধাজনক কোনো জায়গার ইস্যুতে যাচ্ছে না। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি একই সাথে দেখেন আজকে বা গতকালকে খুব সম্ভবত পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা গঠন করা হয়েছে, সেটার চেয়ার বোধহয় করা হয়েছে জামাতের একজনকে। তো আপনি এই পার্লামেন্টের লেজিটিমেসিকে কোয়েশ্চেন করছেন, আবার এই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির রোল, যেটা খুব ইম্পর্টেন্ট একটা রোল, এবং আমার এখানে ডাউট আছে যে আমাদের ইসলামী নেতৃবৃন্দ এটা বুঝতে পারছেন কিনা যে এবং এটা কত বড় ইনস্ট্রুমেন্ট, পার্লামেন্টারি ইনস্ট্রুমেন্ট হতে পারে বিরোধী দলের জন্য। সো এটা ওনারা বুঝতে পারছেন কিনা,
একদিকেই রোলগুলো অ্যাজিউম করছেন, আরেকদিকে ডিলেজিটিমাইজ করছেন। আই এম নট নেসেসারিলি শিওর যে এটা খুব ভালো কোনো ধরনের হচ্ছে কি প্রফেসর, পদক্ষেপ আপনাকে নিয়ে আরেকটা যাচ্ছে। প্রশ্ন করতে চাই। জামাতের আমির ওই একই অনুষ্ঠানে বলছেন যে বিএনপি সংসদে দাঁড়িয়ে বলেছিল জুলাই চার্টার একটি অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদে দাঁড়িয়ে আবার তারা প্রমাণ করলো তারাই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছেন। তারা বলেছেন এই 4টা গণভোটের প্রশ্নই আমি বুঝি না, সাধারণ জনগণ বুঝবে কিভাবে। জামাত আমির প্রশ্ন রাখেন 4টি প্রশ্ন যদি জনগণ না বোঝে তাহলে বিএনপির 31 দফা কিভাবে বুঝে। এখন জনগণের সাথে আসলে এই প্রতারণাটা বিএনপি করলো, নাকি জুলাই সনদ নিয়ে জামাত করলো, নাকি জনগণ আসলে সবসময় প্রতারণার শিকারী হবে? না দেখুন, এই এই পার্টিকুলার ক্ষেত্রে ওনার বক্তব্যে যিনি খুব ভুল কিছু বলেছে সেটা আমার মনে হয় না এই পার্টিকুলার বক্তব্যের ক্ষেত্রে। এগেইন জি, আপনি আবারও আমি মনে করিয়ে দিই, জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা যে ইস্যু করা হয়েছে হচ্ছে নভেম্বরের 13 তারিখ। জি। নভেম্বরের 15, 16 বা এরকম টাইমে বিএনপির স্টেটমেন্টগুলো যদি দেখেন, বিএনপি এটাকে সরাসরি নাকচ করেনি। বিএনপি আজকে যে বক্তব্যগুলো সেগুলো নিয়ে কখনো বিএনপি তখন বলেনি এই চার্টারটাকে তারা বাতিল করছে, এরকম কোনো কিছু হচ্ছে কি তারা বলেনি। সো এইরকম একটা পজিশন থেকে রেফারেন্ডামটা হয়েছে, রেফারেন্ডামটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সেই রেফারেন্ডামের একটা রেজাল্ট এসেছে, যেই রেজাল্টটা, এবং আপনি যদি বলছেন যে মানুষজন আসলে বোঝেনি, এগেইন হোয়াট ইজ দ্য এভিডেন্স অফ দ্যাট? দেখুন, দুনিয়ার কোথাও রেফারেন্ডামের কোয়েশ্চেন এটা এক্স্যাক্টলি যেভাবে ফ্রেম করা হয় সেইভাবে ট্রান্সলেট হয় না। মানুষ সেটার একটা ব্যাখ্যা নিজের মতো দাঁড়ায়। আমরা নির্বাচনের পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল ব্যাখ্যা দাঁড় করায়। পার্টিগুলো হচ্ছে কি সেটাকে একভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে, মানুষ সেটার ভিত্তিতে এটার একটা মানে দাঁড় করায়। নির্বাচনের সময় যেটা আমি বলছিলাম যে আমরা যখন নির্বাচন বা বিহেভিয়ার বা এইগুলো নিয়ে, মানুষ গণভোটটাকে অনেকভাবে ইন্টারপ্রেট করেছে। একটা ইজি ইন্টারপ্রিটেশন অনেকজনের কাছে ছিল এরকম যে আমি কি চেঞ্জ চাই না চেঞ্জ চাই না, পরিবর্তন যদি চাই তাহলে হ্যাঁ দিব, পরিবর্তন না চাইলে না দিব। এইটা এক ধরনের ইন্টারপ্রিটেশন, এটা একটা মেজর একটা মানুষজনের ইন্টারপ্রিটেশন। এখন আপনি এই কথাটা বলতে পারেন যে উনি কি উচ্চকক্ষ বোঝেন, উনি কি এটা বোঝেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষজন এটা একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে গিয়ে দাঁড়ায়। ব্রেক্সিট যখন হয়েছে, মানুষ নিজের মতো করে তার একটা ইন্টারপ্রিটেশন দাঁড় করিয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি সেই রেজাল্টটাকে, আপনি তো শুরুতে এই প্রশ্নটা করেননি যে এইটার ফলে যেটা দাঁড়াচ্ছে মানুষজন বুঝছে কিনা না করছে কিনা, সেই প্রশ্নটা আপনি করেননি। সো ওই জায়গাটাতে এসে পরে সেটা থেকে ব্যাকট্র্যাক করা, এইটা আমার কাছে গ্রহণযোগ্য খুব মনে বেশি হয় না। গ্রহণযোগ্য না। জি, আলী ভাই, আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আমি ফিরবো যে জনগণের সাথে আসলে জুলাই সনদ এবং গণভোট, যে গণভোট আজকের প্রধানমন্ত্রী যিনি দলের শীর্ষ নেতা তিনি নিজে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছেন পাবলিক মিটিংয়ে, সেই গণভোটের শপথ বিএনপি নিল না, এটাকে যদি বিরোধী দল এক ধরনের প্রতারণা বলে এবং জুলাই সনদ বাস্তবায়ন, বিশেষ করে আপনি আইন অঙ্গনের লোক, সুপ্রিম কোর্টের সেপারেট একটা সচিবালয় হলো, সেটি বাতিল হয়ে গেল, হিউম্যান রাইটস কমিশনের কথা যদি বলি সেই অর্ডারগুলো পাস হলো না, ফলে সেগুলোকে এক ধরনের প্রতারণা যদি বিরোধী দল বলে, সেইটার দায় বিএনপি নেবে কিনা, এবং গণভোটে একটা বিপুল সংখ্যক মানুষ ভোট দিল, সেই শপথই বিএনপি নিল না, ফলে এটাকে যদি বিরোধী দলের পক্ষ থেকে প্রতারণা বলা হয় জনগণের সঙ্গে, আপনাদের উত্তর কি হবে? জি ধন্যবাদ। জুলাই সনদ হলো জাতীয় সংস্কার কমিশন গঠিত হয়েছিল, সেই কমিশনের মাধ্যমেই এটার সৃষ্টি বা প্রস্তুত। বিএনপি জাতীয় কমিশনের প্রত্যেকটা সবাই অংশগ্রহণ করেছে এবং কয়েকটা দফার উপরে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে, এবং জাতীয় সংসদে সামনে যে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হয়, বিএনপি সেখানে থেকেছে, স্বাক্ষর করেছে। কিন্তু জুলাই সনদের জন্য যারা বেশি মায়া কান্না করেন, আমাদের দেশের একটা উদয়মান রাজনৈতিক সংগঠন এনসিপি, তারা কিন্তু স্বাক্ষর করেন নাই। ভুলে গেলে চলবে না, পরে করেছে। কেন সেই দিন তারা করলেন না? কারণ সেদিন তার কোনো তারা- আইনি ভিত্তি ছিল না, সেজন্য। আচ্ছা, তো এখন তারা করলেন না। প্রাথমিকভাবে তো আইনি একটা ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি আসলে বলা যাবে না, আইনি ভিত্তি দিতে পারে পার্লামেন্ট, অথবা আইনি ভিত্তি দিতে পারেন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে। সবাই মিলে যখন এটাতে সর্বসম্মত বলবো না, অধিকাংশ মিলে যখন এটাতে স্বাক্ষর করেছেন, তখন রাষ্ট্রপতি এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করেছেন। যখন অধ্যাদেশ প্রস্তুত হয়েছে, এটা আইনে পরিণত হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় পার্লামেন্ট ইলেকশনের সাথে এই রেফারেন্ডামটা ছিল। বিএনপি এর পক্ষে বক্তৃতা করেছে, ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে, জনগণ ভোট দিয়েছেন। এখন
কেন শপথ নিলেন না সেটা কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি আইনের ছাত্র, আইনের উপরে সংবিধানের উপরে তার অনেক অভিজ্ঞতা পড়াশোনা, তিনি কিন্তু ব্যাখ্যা করে বলেছেন যে এই জুলাই সনদের ভিত্তিতে যদি সংসদ শপথ নিতে হয় তাহলে এই জুলাই সনদটাকে পার্লামেন্টে আইনে পরিণত করতে হবে। পার্লামেন্টে আইনে পরিণত হওয়ার পরে এইটা যখন সংবিধানে সংযোজিত হবে, কারণ সংবিধানে কিন্তু স্পষ্ট করে বলা আছে সাংবিধানিক পোস্ট কোনটা জি। এবং কোন কোন পদে নিয়োগ হওয়ার পরে শপথ নিতে হবে সেটা কিন্তু সংবিধানে স্পষ্ট করে বলা আছে। জুলাই সনদের জন্য আলাদা শপথ থাকবে, সেই শপথটা কিন্তু আইনের মাধ্যমে প্রস্তুত করতে হবে। কিন্তু দুটো শপথ রেডি ছিল এবং শুনেন, এটা এবং শপথ আইনের নিয়েছেন মাধ্যমে- অন্যান্য এমপিরা, আইনের মাধ্যমে এটা হয় না। হয় নাই, কারণ আইন তৈরি করতে হলে পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। এই জুলাই সনদ পার্লামেন্টে উপস্থাপিত হবে, পার্লামেন্টে পাশ হবে, তার ভিত্তিতে শপথ তৈরি হবে এবং সেই শপথ নেবেন। ভাই এবং সব এই জিনিস প্রক্রিয়া ধরেন আমি যাওয়ার আমি আগেই- জনগণ হিসেবে একজন শুনুন, মানুষ আমার ভোট কথা দিয়েছেন, হ্যাঁ বা না যাই হোক, দিয়েছেন। তার যে ভোটটা জিতছে সেটার ইমপ্লিকেশন কি? বিএনপি কিন্তু জুলাই সনদের বিরোধিতা করে নাই। জুলাই সনদের নিয়ে যখন বিএনপি পার্লামেন্টে ধীরে ধীরে আগানোর পথে, সেই সময়ই কিন্তু এই বিষয়টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট দাখিল করা হয়েছে এবং এটা এখন সাবজুডিস ম্যাটার। আপনি জানেন যে সংবিধান অনুযায়ী আমাদের সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। এই অভিভাবকের কাছে যখন এইটার বিচার চলে গেছে, তখন এই সাবজুডিস ম্যাটার নিয়ে পার্লামেন্টে আর মানে সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট আর সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জাতীয় সংসদ। জি, জাতীয় সংসদে প্রণীত আইন সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে অথবা সংশোধন মানে করে আপনি দিতে বলছেন পারে। গণভোট বা জুলাই সনদ নিয়ে বিএনপি কোনো BNP প্রতারণা করেনি? কোনো প্রতারণা করে না, এটা অন্যায় কথা। এটাকে বিএনপিকে শুধু অপবাদ দেওয়া। এই বিচার এবং বিভাগের এই যে এই যে পৃথক সচিবালয় সেটি বাতিল করলেন কেন? আসতেছি, একটা শেষ করি। তো এখন এইটা যেহেতু বিচারাধীন আছে, এটা রুল প্রস্তুত হবে। জি, কাজে এটা নিয়ে আমরা তারপরে কথা না কোর্ট বলি। যেভাবে এটাকে শুনানির জন্য অ্যাডভান্স হবেন সেভাবে হবে। আপনি জানেন যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এমিকাস কিউরি নিয়োগ করা হয় এবং অতীতেও বিভিন্ন প্রশ্ন প্রয়োজনে হবে, প্রয়োজন হবে, সেটা যখন চূড়ান্ত হয়ে যাবে হাইকোর্ট ডিভিশনে, এরপর এটা পরে আপিল বিভাগে যাবে। ভাই মানবাধিকার কমিশন আচ্ছা, কিংবা শেষে পৃথক আসি, সচিবালয় এখন এটা নিয়ে তো আপনাদের আপত্তি ছিল না? সুপ্রিম কোর্ট সচিবালয় এবং মানবাধিকার কমিশন এই দুইটা যখন সংসদে অনুমোদন হয় নাই, তখনও কিন্তু বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, অনুমোদন হয়নি মানে আপনারা অনুমোদন করেন না, আপনার একক বলেছেন সংখ্যাগরিষ্ঠ। যে এই আইনটা তড়িঘড়ি করা হয়েছে। এটা দুটো খুবই গুরুত্বপূর্ণ আইন। সংসদ সচিবালয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন। এইটা যেহেতু তড়িঘড়ি করা হয়েছে, এটা বিএনপি করবে না তা বলে না, বিএনপি বলেছে করবে। এটা ভেবে চিন্তে জনমত যাচাই করে জনগণের মতামতের ভিত্তিতে একটা সার্বজনীন আইন করবে। মানে এবং বিএনপির এই এটাতে মেয়াদেই বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে বলে আপনি আশাবাদী? আমি আশাবাদী জি। হবে এবং সেটা হবে সার্বজনীন এবং সবার মতামতের ভিত্তিতে। সাইফ মোস্তাফিজ, এই ইস্যুতে কি বলবেন? গণভোট, মানবাধিকার কমিশন কিংবা আপনার বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়, যে দুটোতে বিএনপির আনুষ্ঠানিক আপত্তি ছিল না এবং এখনো বিএনপি বলছে তারা এটি করবে। বিএনপি হচ্ছে স্বীকৃত প্রতারক একটা এখন রাজনৈতিক দল এবং এটা প্রমাণিত। না এইভাবে বলবেন না, হ্যাঁ, এইভাবে আসলে জাতির যেটা- উদ্দেশ্যে বলা যেটা উচিত না। এটা সত্য কি সেটাই বললেন বলছি, আপনি? দেখেন। না 90 এইভাবে কারো মান সম্মান হানি করা উচিত না। যেটা বাস্তব সেটাই আমি বলছি। শুনেন, আপনারা আচ্ছা, আমি বলছেন- আবার আমার আপনাকে সময় সাদ বলি আমি ভাই, একটু না বলছি। এইভাবে বলা উচিত না, আমার সময় একটু বলতে দেন। না এইভাবে বলবেন না। যেটা আপনারা আমরা প্রতারণা এখানে করছেন এটা এখন এইভাবেই বলবো। আমরা এইভাবেই বলবো। না, আপনারা এইভাবে প্রতারণা করবেন, বলবো। আপনাকে বলতে পারবো না কোন ধরনের কথা। আমরা প্রতারণা- হাসিনার আমলে প্রতারণা কে হাসিনা যা করলো? যা অপকর্ম করছে তাদের মুখেই বলছি, মুখের শুনেন, সামনে বলছি। হাসিনার বিরুদ্ধে আমরা আপনারা কোনো যদি হাসিনার মতো করে করেছি। আমাদের আলী ভাই, টকশোতে থামিয়ে আমরা দেন, দয়া করে একজন আমরা যদি সাইফ টকশোতে থামিয়ে দিই, সাইফ তাহলে মোস্তাফিজ, এটা কেমন মোহাম্মদ আলী, কথা? আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ভাই, বহুবার আপনি জেল আমার খেটেছি, গণতান্ত্রিক মৃত্যুর অধিকার, মুখোমুখি আমি হয়েছি। যেটা বলবো সেটা না, আমি আলী বলবো। ভাই, আমি আপনি আপনার কাছে থামিয়ে আবার দেবেন। ফিরবো, আমরা ওনার কথাটা শেষ করি। ভাষার ব্যাপারে আপনি জি, একটু ভাষা- সংযত জি, করেন। ভাষার এইভাবে ব্যাপারে আমরা ভাষা সবাই বলা উচিত সতর্ক না। এবং সম্মানজনক হই। আমরা এখানে জাতীয়ভাবে জাতির উদ্দেশ্যে কথা বলতেছি, আমরা সুশিক্ষিত মানুষ, আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জি, প্রতিষ্ঠানে আমি আপনাকে একটু থামতে অনুরোধ করছি। এইভাবে আপনি বলা উচিত না।
বলবেন যেটা না। বললাম বিএনপিটা এখন প্রতিষ্ঠিত করে ফেলেছে, তারা জনগণের সাথে বাংলাদেশের মানুষের সাথে আপনারা প্রতারণা একবার করে- বলেন জামাতের সাথে জোট করেছেন, আবার আপনারা দেখি আলী ভাই, আমরা এক এক করে সুপ্রিম কথা কোর্টে যখন বলি, ইলেকশন আমরা- করলাম তখন আবার এনসিপি একটা খণ্ড প্যানেল দিল। আলী ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আচ্ছা ঠিক আছে। কথা বলে কি যাবে একটু যদি অনুমতি দিতেন? না না ওই টু থার্ড মেজরিটির পাওয়ার আপনাদের এখন এতই বেশি, টক শোতেও আসলে সাইফ, আপনাদের আপনি আমার permission সঙ্গে নিতে কথা হবে। বলতেন। না না যাই হোক, এভাবে বলবেন না। যেটা বলছি এখন আমি এভাবেই বলবো যে বিএনপি হচ্ছে যে একদম স্বীকৃত স্ট্যাবলিশড, তারা জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে তাদের যে মুখপাত্র সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেই সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছে যে আমরা তখন এটা মানে তাদের সাথে মানতে বাধ্য হয়েছি, অভিনয় করেছি, নাটক করেছি। তো সে যে ইজ এ মানে ভেরি গুড পারফর্মার এবং সে সেটা প্রতিনিয়ত প্রুফ করে যাচ্ছে। এবং ঐক্যমত্য কমিশনে এতটা দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা দীর্ঘায়িত করার জন্য এবং যত রকম জটিলতা সৃষ্টি করা যায় এর জন্য যদি একজন দায়ী থাকে সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ। এবং সে একা ডোমিনেট করে, মানে তার ক্যালিভার নিয়ে আসলে মানে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সে তার মানে ক্যালিভারটা সে খারাপ দিকে নিয়েছে। বাংলাদেশের বিপথে যেসব চিহ্নিত বিষয়গুলোকে সমাধান করে রাষ্ট্রীয়ভাবে আমাদের স্ট্রাকচারালি যে সিস্টেমগুলো আমরা পরিবর্তন করতে পারতাম, রিস্ট্রাকচার করতে পারতাম, রিফর্ম করতে পারতাম, সেগুলো না করে সে জনগণের সাথে একরকম মানে প্রতারণা করে সে তখন একরকম বলেছে। তাদের প্রধানমন্ত্রী সেও গণভোটের জন্য ক্যাম্পেইন চালিয়েছে এবং আলটিমেটলি যখন মানে পিপল সভরেন্টির জায়গা থেকে পিপল সেখানে রায় দিয়েছে 70%, অলমোস্ট 70% যখন রায় দিয়েছে, সেটাকে উপেক্ষা করে তারা সংসদে সেটার শপথ তারা নেয়নি। তো এটাকে কি বলবো তাহলে? এটা প্রতারণা না? এটাকে যদি আপনি বলেন যে না এইভাবে বলবেন না, তাহলে এটা আমাকে বলেন, আমি তো এটা কোনো অসত্য কোনো তথ্য দিচ্ছি না। 70% যে গণভোটের রায় এসছে সেটা আমি স্বাক্ষরই করেন নাই। জুলাই সনদের জন্য এত মায়া কান্না করেন। 5 আমি আসবো আপনার কাছে, উনি শেষ করুক। 5 আগস্টে প্রথমে জুলাই ঘোষণাপত্র অ্যানাউন্স করা হলো, যেটার কোনো আইনি ভিত্তি বা কিছু নেই। এরপরে 17ই আগস্ট 17ই অক্টোবর যখন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হলো, সেটারও কোনো আইনি ভিত্তি ছিল না। এনসিপির একক অবস্থানের জন্য সেটার আইনি ভিত্তি এবং ঐক্যমত্য কমিশন তখন সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, গণভোটের মাধ্যমে কিভাবে সেটা আইনি ভিত্তি পাবে সেটা নিয়ে আলোচনা হয়। এনসিপির এই একক অবস্থানের জন্য এটা সবাই স্বীকার করেছে, জামাত থেকে শুরু করে যারা এইগুলো নিয়ে কাজ করছে, যে এরা এই বিষয়গুলো নিয়ে ছিল। কিন্তু ওনারা যে বারবার যে ভুলগুলো ব্যাখ্যাগুলো দেয়, আপনারা তো স্বাক্ষরই করেননি। আমি সাদা কাগজে স্বাক্ষর কেন দিব? আপনারা বাংলাদেশের মানুষের সাথে বারবার প্রতারণা করবেন। স্বাক্ষরই করতে গেলেন না। এটা বেসিক একটা ম্যানারিজম, যে বেসিক ম্যানারিজম আপনার আলোচককে কথা বলতে দেয়। আপনার বেসিক ম্যানারিজম আপনার সহলোচককে কথা বলতে দেয়, আপনি কথার মধ্যে বারবার ইন্টারাপ্ট করছেন। কিন্তু আপনারা এই যে যখন সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় বা যে একটি মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল লিলিয়া দেওয়ান, নূর খান তাদেরকে নিয়ে, সেটিও নাই হয়ে গেল অটোমেটিক্যালি। আমি তো সেটাই বলছি, মানে এইটাতে তো তাদের মানে তারা বলছে যে আমাদের নোট অফ ডিসেন্ট ওয়ালাটা অক্ষর অক্ষরে আমরা পালন করব। মানে এখানে ঐক্যমত্য কমিশন তো ছিল না, বিএনপির কমিশন ছিল। বিএনপি যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা অনুযায়ী বাংলাদেশকে চলতে হবে। বিএনপি হচ্ছে বাংলাদেশের এখন মালিক। আওয়ামী লীগ যেরকম করে বাংলাদেশের মালিক ছিল, পরিবারের মানে রাজত্ব কায়েম করেছিল, এখন বিএনপির রাজত্ব হচ্ছে যে বাংলাদেশ। তারা বিএনপিকে যদি জনগণ ভোট দেয় তাহলে বিএনপি তো রাষ্ট্রের জনগণের বিএনপিকে যদি ভোট দেয় সেক্ষেত্রে তো গণভোটও তো ভোট দিয়েছে, তো পৃথক দুটো ভোট ছিল, তাহলে সেটা কেন এখানে আসবে না? পার্সেন্টেজের দিকে যদি তুলনা করেন, সেখানে তো মোট ভোটের থেকে তো 70% ভোট হচ্ছে যে গণভোটের জন্য এসছে। দুইটা তো পৃথক আলোচনা। এখানে দুইটা বাংলাদেশ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য সবাইকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে এবং দলমত নির্বিশেষে এটা নিয়ে আমাদের কাজ করার কথা ছিল। কিন্তু সেখানে বিএনপি তার ওই 2/3 মেজরিটি দিয়ে বাকি সব কিছু বিবেচনা করছে যে এখন আমি মাঠ ঘাট প্রশাসক সব কিছু আমি দখল করব, সব জায়গায় আমার লোক বসাবো। আপনাকে নির্বাচিত করা মানে কি এইটা যে সব জায়গায় আপনি প্রশাসক বসাই দিবেন, সব জায়গায় আপনার এপিএস এর শ্বশুরকে প্রশাসক হিসেবে নিয়োগ করে দিবেন? এটা তো না, এরকম ভাবে তো বাংলাদেশের মানুষ আপনাকে ম্যান্ডেট দেয়নি। তো আপনি যেগুলাতে আপনার মানে নোট অফ ডিসেন্ট ছিলও না, সেই বিষয়গুলোকেও তো আপনি খারিজ করে দিলেন। আপনি বিচার বিভাগ পৃথকীকরণ থেকে শুরু করে আপনার এই গুম কমিশন, মানবাধিকার কমিশন, এই বিষয়গুলোকে কেন আপনি নাই করে দিচ্ছেন? আরও শক্তিশালী কীভাবে আনবেন? আমরা দেখলাম না যে সংসদীয় কমিটি যখন গুমের আলাদা করে সংজ্ঞায়িত করছে, সেটা কি হাস্যকর একটা সংজ্ঞা হচ্ছে। তো তারা বারবার করে দাবি করে যে আপনারা এই ছোটখাটো ছোট বাচ্চা, আপনারা রাজনীতি কি বোঝেন, 17 বছর ধরে আমি গুম হয়েছি, শিলংয়ে হচ্ছে সালাউদ্দিন আহমেদ গুম ছিল, তো আমাদের থেকে বেশি গুমের জায়গাটা কীভাবে বুঝবে? এটা দুইভাবে ইন্টারপ্রেট করা যায়। একটা হচ্ছে যে তারা যেহেতু এই শিকারগুলো বেশি হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তো তারা আর কারোর ক্ষেত্রে যেন এরকম না হয় সেরকম একটা আইন নিশ্চিত করবে। অথবা আমি হয়েছি, তোমাদের হইতে হবে প্রতিশোধ পরায়ণতা। তো আমার কাছে মনে হচ্ছে সেকেন্ডটা তারা বেছে নিচ্ছে। আপনাকে থামাই প্রফেসর আসিফ মাহমুদ শাহান,
সার্জিস আলম বলছেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক, আমরা আগামীর বাংলাদেশে নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেবো না। শেখ হাসিনা আমলে একটা রোগ ছিল, সবাই খারাপ কিন্তু হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ হতে দেবো না। বিএনপির অনেকেই খারাপ কিন্তু তারেক রহমান তো ভালো। উনি যেটা বলার চেষ্টা করছেন যে নতুন করে কোনো ফ্যাসিবাদ যেন মাথা চারা না দেয়। 4 মাসের একটি সরকার, এবং সরকার 100 দিনের নয় 180 দিনের একটা কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ফলে এত দ্রুত এই নতুন ফ্যাসিবাদের ভয় বা এটা নিয়ে পলিটিক্যাল আলাপ, সেইটা একটু আর্লি কমেন্ট হয়ে যাচ্ছে কিনা এনসিপির পক্ষ থেকে, নাকি সেরকম কোনো বাস্তবতা আদৌ আছে? ধন্যবাদ। আমি মনে করি না এটা খুব আর্লি আলাপ হয়ে যাচ্ছে। কেন আমি মনে করি না সেটা আমি একটু এক্সপ্লেইন করি। দেখুন, আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে গণতন্ত্র মানে হচ্ছে শুধুমাত্র নির্বাচন, এবং আমরা যদি শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থাটাকে কোনোভাবে ঠিকঠাক রাখতে পারি তাহলেই হচ্ছে গিয়ে গণতন্ত্র টিকে থাকবে। আনফর্চুনেটলি গণতন্ত্রে আপনার যাত্রা শুরু করা এবং গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক একটা রূপ নেওয়া দুই জিনিস। আপনি নির্বাচন করছেন, আপনি হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার এসেছে, এবং যেটা আমরা বললাম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার এসেছে। বাট এরপরে আপনাকে কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হয়, কিছু প্রতিষ্ঠান যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, যাতে নির্বাহী বিভাগকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারে, তার জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে অগণতান্ত্রিক আচরণ করা তো খুব অস্বাভাবিক কিছু না। একটা নির্বাচিত সরকার একটু সময় পরিক্রমায় সেটা অনির্বাচিত সরকার মতো আচরণ করা, কর্তৃত্ববাদী সরকার মতো আচরণ করা, বা তার চেয়ে সিরিয়াস করা, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড হিস্ট্রিতে আমাদের দেশের এক্সাম্পলও তো আছে। এটা কেন হয়? কারণ হচ্ছে আপনি ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করছেন। এখন দেখুন, এটার সাথে একটু আগে আমরা যে আলোচনাগুলো করলাম এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে হিউম্যান রাইটস কমিশনের কথা আপনি বললেন, আমরা পার্লামেন্টে যে স্পেশাল কমিটিটা যেটা করা হয়েছিল, হিউম্যান রাইটস কমিশনের যে অর্ডিন্যান্সটা যেটা ছিল সেইটা নিয়ে আপত্তিটা কোথায় ছিল? আপত্তি ছিল এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, মানে এখানকার সার্চ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সার্চ কমিটির এই মেম্বারগুলো এখানে সরকারি দলের আরও সদস্য অ্যাড করতে হবে। তার মানেটা কি? এই যে গণতান্ত্রিক একটা ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি, যেটার কাজ হচ্ছে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাহী বিভাগ যাতে মানবাধিকার যেটা কাজ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকেও প্রয়োজনীয় প্রশ্ন করা, আইজিপিকে প্রশ্ন করা, তাকে হচ্ছে গিয়ে আপনি চাচ্ছেন যেটা সরকারের নিয়ন্ত্রণে থাকে। তাহলে প্রতিষ্ঠান কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, নাম্বার 1। আরেকটা কি আপত্তি ছিল যে নতুন যেটা, এবং শুধু তাই না, আপনি যদি দেখেন বর্তমান সরকার একটা ড্রাফট অর্ডিন্যান্স করেছে। এই ড্রাফট অর্ডিন্যান্সে এই সার্চ কমিটির চেহারা কীরকম হবে সেটা পরিবর্তিত হয়েছে। তার মানে আবারও এখানে সরকারের নিয়ন্ত্রণ চলে আসার সম্ভাবনা এসে। শুধু তাই না, আরেকটা জিনিস যেটা এসেছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যখন হচ্ছে গিয়ে রাইটস ভায়োলেট করবে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য হিউম্যান রাইটস কমিশনকে ল এনফোর্সমেন্ট এজেন্সির অনুমতি নিতে হবে। এটা ম্যান্ডেটরি করা হচ্ছে। তাহলে হিউম্যান রাইটস কমিশনের এসেনশিয়ালি পাওয়ারটা কি থাকলো? তার মানে আপনি বলছেন এগুলো এক ধরনের ফ্যাসিবাদী ভাবনা। এটা ফ্যাসিবাদী ভাবনা না। আমি যেটা বলছি, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি উইকেন্ড করেন, দুর্বল করেন, এই প্রতিষ্ঠানগুলোকে যদি ঠিকঠাক মতো কাজ করতে না দেন, একই কথা সুপ্রিম কোর্টের যেই পৃথক বিচার ব্যবস্থা, কারণ এইটা বলা হচ্ছে আমরা এটা করবো, কিন্তু আনফর্চুনেটলি স্পেশাল কমিটিতে বিএনপির বক্তব্যটা ছিল, আপনি যদি রিপোর্টটা দেখেন বা পরবর্তী বিষয়ে অনেকে আসছে যে সুপ্রিম কোর্টকে এত স্বাধীনতা দেওয়া যাবে না। আপনি চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলবেন, কিন্তু আপনি একটা অঙ্গকে এত স্বাধীনতা দেওয়া যাবে না এরকম একটা বক্তব্য দিবেন, এইটা তো কন্ট্রাডিক্টরি। আমি বলছি এইটা যদি হচ্ছে গিয়ে ফোকাস থাকে, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি আবারও মনে করি যে উনি খুব ভালো কাজ করছেন, কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো যেটা তার কাজগুলোকে সাপোর্ট দেওয়া দরকার, যখন সরকার হচ্ছে গিয়ে কোনো একটা কিছু ভায়োলেট করবে সেটাকে চেক করা দরকার, সেই প্রতিষ্ঠানগুলোকে আপনি তৈরি করবেন না, একটা না একটা পর্যায়ে সরকার কিন্তু হচ্ছে গিয়ে এই ভায়োলেশনটাকে নর্ম হিসেবে নেবে। তখন আপনি গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা থেকে সম্পূর্ণ ভায়োলেট করে আপনি হচ্ছে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবেন। এটা স্বাভাবিক, এটা হয়। সো ওই দিক থেকে কনসার্নটাকে আমি অমূলক মনে করি। আমি একটা বিরতি নেই। আলী ভাই, এই নতুন ফ্যাসিবাদের যে আলাপ সার্জিস আলম তুলছেন, সেইটা প্রফেসর শাহানও বলছেন এটা আর্লি আলাপ না। একটা দলকে সমালোচনা করা, হ্যাঁ প্রতিপন্ন করে নিজের অবস্থান জাহির করার একটা, আমি বলবো যে এটা একটা অপকৌশল। এটা একটা অপকৌশল, এটা হওয়া উচিত না। এইখানে পার্লামেন্টে একসাথে এতগুলো আইন উপস্থাপিত হয়েছে, এবং 2 বছরের ভিতরে প্রায় 135টার মতো 33টা আইন প্রস্তুত হয়েছে। এত দ্রুত সময়ে এতগুলো আইন প্রস্তুত হলে সেটা সবসময় বাস্তবসম্মত হয় না এবং জনকল্যাণ হয় না। এখানে রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো প্রশাসন বিভাগ,
প্রশাসন বিভাগকে স্থিতিশীল রাখতে হবে। প্রশাসন বিভাগকে স্থিতিশীল যদি আপনি না রাখতে পারেন, আমরা যদি না রাখতে পারি, রাষ্ট্রের উন্নতি হবে না। অবশ্যই একটা স্থিতিশীল সরকারই পারে একটা রাষ্ট্রকে উন্নয়নের দিকে নিয়ে যেতে। যেমন আপনি দেখবেন আজকে প্রথম আলোতে রিপোর্ট করেছে, প্রথম আলো অথবা সমকালে দেখলাম যে 2025 সাল থেকে 2026 সালে বিদেশি বিনিয়োগের পরিমাণটা অনেক বেশি। কেন বিদেশি বিনিয়োগগুলো আসার চেষ্টা করতেছে? যে একটা স্থিতিশীল সরকার আছে, তারা এখানে অন্ততপক্ষে 5 বছর নিরাপদে থাকবে এবং তারা প্রত্যাশা করে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এখন আপনি রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সাথে যদি প্রশাসনের একটা চেক অ্যান্ড ব্যালেন্স না রাখেন, তাহলে প্রশাসন সঠিকভাবে চলবে না। এবং সকল প্রতিষ্ঠানের সাথে যদি প্রশাসনের চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে যে কোনো সময় প্রশাসনকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই স্বাধীন সুপ্রিম কোর্ট। কথা শেষ করতে দেন ভাই। তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে, তাহলে দেখা গেল যে কোনো সময় রাষ্ট্রের প্রশাসন বিভাগ বিপদে পড়ে যাবে, বিব্রতকর অবস্থায় পড়ে যাবে এবং এটা দেশে একটা অশান্তি নিয়ে আসবে। সেই জন্য ভেবে চিনতে এই মানবাধিকার কমিশন আইন বলেন, গুম কমিশন আইন বলেন বা সুপ্রিম কোর্ট সচিবালয় বলেন, এগুলো ভেবে চিনতে তৈরি করা হচ্ছে। আর সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়টা এটাও এখন একটা সাবজুডিস ম্যাটার। আপনি জানেন আপিল বিভাগের শুনানি শুরু হয়েছে। তার মানে নির্বাহী বিভাগকে পারফর্মিং রাখতেই এই সিদ্ধান্ত সরকার নিতে বাধ্য হয়েছে। আপনি দেখেন প্রত্যেকটা দেশের যারা গণতন্ত্র 200 বছর যাবত চর্চা করে, তাদের দেশেও দেখবেন প্রত্যেকটা বিভাগের সাথে প্রশাসনিক বিভাগের একটা ব্যালেন্স থাকে সবসময়। এইভাবে ব্যালেন্স যদি না থাকে, তাহলে দেশের উন্নয়ন হবে না, গণতন্ত্র সুদৃঢ় হবে না। একদম সময় নেই। সাইফ মোসাফির, আপনি একটু এই ইস্যুতে বলবেন কিনা, এই নতুন ফ্যাসিবাদের আলাপ সার্জিস কেন তুললেন? এটা কি দলের স্ট্যান্ড নাকি ব্যক্তি সার্জিসের স্ট্যান্ড? না, আমি মনে করি সামষ্টিকভাবে আমাদের স্ট্যান্ড আমি মনে করি, কারণ খুব জরুরি ছিল এখন তোলা বা প্রাসঙ্গিক। কেন না, মানে আপনি 4 মাস বয়স দেখে কিছু বলতে পারবেন না, সমালোচনা করতে পারবেন না। আপনি ডে ওয়ানেই জনগণের সাথে এই দলটা প্রতারণা করলো এবং যত সময় যাচ্ছে তারা ঠিক সেই সব ক্রাইটেরিয়াতে মানে মুখে মুখে বলছে যে না 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 আমরা এটা শক্তিশালী করতে যাচ্ছি, এটা আর একটু চিন্তার বিষয়, কিন্তু ঘুরে ফিরে আপনি হাসিনার আমলের আইনগুলোর মতো করে আইন করছেন। সেভাবে আপনি ক্ষমতাটাকে এনজয় করতে চান, সেভাবে আপনি দুদককে এনজয় করতে চান, সেভাবে আপনি সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে চালাতে চান। আপনার যিনি কন্ট্রোলে থাকে, তারেক রহমান সাহেবের কন্ট্রোলে থাকে, বিএনপির কন্ট্রোলে থাকে। তো এই দলীয়করণ, এই পারিবারিককরণ, এইটার জন্য তো আসলে জুলাই গণঅভ্যুত্থান হয়নি। আমরা এখন জুলাই মাসে বসে কথা বলছি। তো সেই জুলাইয়ের দগদগে স্মৃতি এখন আমাদের মধ্যে ভাসে। আমাদের ভাইরা যেখানে মরে আছে একটা নতুন বিকল্পের জন্য, নতুন বাংলাদেশের জন্য। আমি আপনাদেরকে আলাদা করে ধন্যবাদ দিতে চাই যমুনা টিভিকে, কারণ আপনারা 17 বছর ধরে একটা নির্ভীক সাংবাদিকতা করার চেষ্টা করেছেন এবং জুলাই আপনার এত একটা বড় ভূমিকা ছিল। এবং আমি আরও অবাক হয়ে দেখছি যে মানে পরশুদিনই বোধহয় যিনি মীর শাহ আলমকে নিয়ে আপনারা একটা রিপোর্ট করেছেন। তো সেখানে আপনারা কিন্তু তুলে ধরেছেন যে মাত্র 4 মাসে তার যে সম্পদ সেটা বেড়ে হয়ে গেছে 8 গুণ। একটা মন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তার মানে সম্পদ হঠাৎ করে 4 মাসে 8 গুণ বেড়ে গেল। মানে কি আলাদিনের চেরাগ হলো? মানে কিভাবে আমি বলবো না যে আপনি কোনো রকম ফ্যাসিবাদের মতো যাচ্ছেন না? আপনি যেখানে আপনার ইউনিয়নের নামগুলো আপনার সন্তানের নামে দিচ্ছেন, সেটা বাতিল করা হয়েছে। কিন্তু কেন এই নামকরণটা হলো? কেন আপনার সব বরাদ্দগুলো আপনার এলাকাতেই যাচ্ছে? কেন আপনার সেই বরাদ্দগুলো আপনার ছেলের নামে তৈরি করা কোম্পানির থ্রুতেই যাচ্ছে? 70% কাজ আপনার ছেলের নামের করা কোম্পানির থ্রুতে কেন যাচ্ছে? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা না, এটা ফ্যাসিবাদী আচরণ না। যে যোগ্য, যাকে দিয়ে কাজ করানো যাবে, যে এখানে মারিং কাটিং না করে অ্যাকচুয়ালি জনগণের জন্য প্রপার ওয়েতে রাস্তাঘাট নির্মাণ করবে বা স্থানীয় সরকার যে কাজগুলো, সেই কাজগুলো সঠিকভাবে করবে, সেটা না করে আপনি কেন আপনার নিজের প্রতিষ্ঠানকে করবেন? এটা কি ফ্যাসিবাদী আচরণ না? একদম সময় আমার হাতে নাই। প্রফেসর শাহান, আপনি একটু ছোট্ট করে যদি বলেন, স্থানীয় সরকার ভোট নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে, নির্বাচন কমিশনও কথা বলেছে এবং যেহেতু এটার সঙ্গে সরকারও জড়িত, স্থানীয় সরকার মধ্যে তারা বলছে অক্টোবরে শুরু করবে, 10 থেকে 12 মাসের মধ্যে শুরু হবে। ফলে এই স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংস্কারও খানিকটা করা হবে, নির্বাচন কমিশন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। কতখানি আশাবাদী স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে? আমি একটু প্রশ্নটা অন্যভাবে দেখি। হিস্টোরিক্যালি যে অবস্থা দেখছি, যে ট্রেন্ড দেখছি, আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশন আপনি জানেন কতগুলো ফেজে হয়। জি, ফার্স্ট ফেজটা নিয়ে আমি খুবই আশাবাদী।
ফার্স্ট Union। ফেজটা মানে না ইউনিয়ন পরিষদকে যখন আপনি করেন মানে আপনি তো হচ্ছে গিয়ে প্রায় 4,500 বা 5,000 জি, ইউনিয়ন কয়েক তো phase এ একসাথে করা করেন না, কয়েক ফেজে করেন। প্রথম ফেজ নিয়ে আমি খুবই আশাবাদী। প্রথম ফেজটা সবাই হচ্ছে গিয়ে একটু কম্পিটিটিভ ইসে করতে চায়, দেখতে চায় রেজাল্টটা কি। প্রথম ফেজের রেজাল্টটা যখন বের হয় সেটা যদি অনেক সময় হচ্ছে গিয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে যায়, সেকেন্ড ফেজ থেকে আপনি দেখবেন রেজাল্টও চেঞ্জ হতে থাকে, ইলেকটোরাল ভায়োলেন্সও বাড়তে থাকে এবং কেন্দ্র দখল এই জিনিসপত্রগুলোও বাড়তে থাকবে। প্রথম ফেজ নিয়ে আমি আশাবাদী। সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ ফেজে এক্স্যাক্টলি কী হবে সেটা আমি এখনও জানি না। এটার জন্য যেটা মানে আমি জাস্ট এই কথাগুলো শেষ করবো একটা কথা বললে, যে বিএনপি অ্যাজ আ গভর্নমেন্ট, বিএনপি শুড আন্ডারস্ট্যান্ড এই যে জবাবদিহিতার কথা বলা হচ্ছে এটা আসলে বিএনপির কাছ থেকে বিএনপির নিজের প্রোটেকশনের জন্য। কারণ আপনি যখন আমরা যখন এই নির্বাচনের কথা বলছি, এটা ইসের কথা বলছি না, এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি যে এখানে ভায়োলেন্স বা ইসে করার, এগুলোকে আপনি ঠেকাতে পারেন কীভাবে? যখন ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্স বাড়বে, আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে হচ্ছে গিয়ে সার্টেন লেভেল অফ নন পার্টিজান রোল আপনি হচ্ছে গিয়ে পালন করতে দেখবেন, তখনই হচ্ছে গিয়ে এই জিনিসপত্রগুলো বন্ধ হওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে এবং সেটা বিএনপির নিজের স্বার্থেই বিএনপির দরকার। এইটা বিএনপি যত বেশি রিয়েলাইজ করবে তত বেশি আমার ধারণা এই প্রশ্নগুলো আর উঠবে না। আর যদি না ওঠে তাহলে এই ধরনের কার্যক্রমগুলো যদি চলতে থাকে তাহলে কর্তৃত্ববাদী একটা সরকারের ছায়া দেখা যাচ্ছে কিনা এই প্রশ্নটা ওঠাটা খুব একটা তোলার অবান্তর সুযোগ না। থাকবে না। জি, সেটা আমাদের প্রচেষ্টা। অনেক ধন্যবাদ প্রফেসর শাহান, ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ধন্যবাদ সাইফ মোস্তাফিজ। দর্শক, এই ছিল আলোচনা। নিরাপদে থাকুন সবাই, ভালো থাকুন।